আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার দ্রুত তদন্ত ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। এর আগে একই দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য। আর সব আসামি গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফুলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ৩ দফা দাবি তুলে ধরেন ছাত্রদলের শীর্ষ দুই নেতা। যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরেই না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তের কোনো গাফিলতি পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। এর আগে সকাল থেকেই সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম পার হলেও সাম্য হত্যার বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেফতার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, যে সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। সহপাঠী হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শহীদ শাহরিয়ার আলম সাম্যর বিচার পায়, সেটা আমরা নিশ্চিত করে আসবো ইনশাআল্লাহ। এই বিচার হতেই হবে, যতক্ষণ না হয় আমরা খুব সোজা কথাই বলছি, কিন্তু যদি সোজা কথায় কাজ না হয় আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয়। সাম্য ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে আমরা সবাই মাঠে আছি। এদিকে সাম্য খুনের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে ঢাবি উপাচার্যের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘন্টার বৈঠক করে। বৈঠক শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি সহ নানা অভিযোগে প্রমাণ পেয়েছে সংস্থাটি। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা সচলের উদ্যোগও নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে শেখ হাসিনা কী পরিমাণ সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় সম্পদ বিবরণী সহ বিভিন্ন সময় সম্পদের পরিমাণ গোপন করেছেন। আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা এবং তার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলা অনুসন্ধানে রয়েছে। মৌলভীবাজারে দুদকের গণশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় পাসপোর্ট অফিস, বিআরটিএ সহ জেলার 59টি সরকারি দপ্তরের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও 1টি বা 2টি মামলা অনুসন্ধানাধীন রয়েছে।
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনা মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে নিজের বনানী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে সংকট বেড়ে চলছে। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা। সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে সব হবে, সরকার এমনটা বললেও ঐক্যমতটা আসলে কোথায় হচ্ছে তা কারো জানা নেই। করিডোর দেয়া নিয়েও প্রশ্ন আমির খসরুর। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের পুরোটাই তাদের কাজ না। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না জানিয়ে আমির খসরু বলেন, সরকার ক্রমেই যে আস্থা হারাচ্ছে তা দেশের জন্য দুর্ভাগ্য। এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? দলের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করা হবে। সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির দিকে অগ্রসর হতে চায় জাতীয় ঐকমত্য কমিশন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়া ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ সম্পন্ন করে আইনি ভিত্তি দিতে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গত ২৬ এপ্রিল প্রথমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের পর এদিন দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠকে অমীমাংসিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে ২-১ দিনের মধ্যেই আলোচনা শেষে শীঘ্রই দ্বিতীয় পর্বের বৈঠক শুরু করবে কমিশন। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী ২-১ দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। জামায়াতের নায়েবে আমির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দলটি। এখনকার যে ঐকমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি। আমরা আর একটা কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। দুদক ও নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে তাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ তাহের। তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সকালে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এবার এডিপিতে স্থান পাচ্ছে না জনতুষ্টি ও অপচয়মূলক আর মেগা প্রকল্প। সেলিম মালিকের রিপোর্ট।
প্রতি বছরের বাজেটের আগে আগের বছরের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বাড়িয়ে শত শত ছোট বড় ও মেগা প্রকল্প ভিত্তিক উন্নয়ন বাজেট বা এডিপি ঘোষণা করত হাসিনা সরকার। তবে স্বল্প সময়ের জন্য আসা অন্তর্বর্তী সরকার হাঁটছে ঠিক তার উল্টো পথে। বাজেট বাড়িয়ে নয়, বরং চলতি বছরের তুলনায় ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে আগামী বাজেটের জন্য 2,30,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিল সরকার। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে সহায়তা আসবে 1,44,০০০ কোটি টাকার, বৈদেশিক ঋণ নেওয়া হবে ৮৬,০০০ কোটি, আর মন্ত্রণালয়গুলো অর্থায়ন করবে আরও ৮,৫৯৯ কোটি টাকা। বাজেটকে আমি যদি বলি ছোট করছি, ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি, কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায়। এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি। আগামী অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে গণপরিবহন ও যোগাযোগ খাত প্রায় ৬০,০০০ কোটি, বিদ্যুৎ ও জ্বালানি খাত ৩২,০০০ কোটি টাকার বেশি, শিক্ষা খাত পেয়েছে প্রায় ৩০,০০০ কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য খাত বরাদ্দ পেয়েছে ১৮,১৪৮ কোটি টাকা। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে, সেটা কিছুটা করা হচ্ছে। স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না, অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্য খাতের পরিচালনা ব্যয় বাড়বে। উপদেষ্টা জানিয়েছেন, এবার মোট প্রকল্প নেওয়া হয়েছে প্রায় ১১০০টি, এর মধ্যে বরাদ্দহীন পাইপলাইনে থাকবে প্রায় ৯০০টি প্রকল্প। বাজেটে তো আলাদাভাবে আছেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণে শপথ পাঠ আয়োজন করছে না সরকার। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও চান অনেকে। এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। কাল নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এদিন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান তোলেন অনেকে। যারা গড়িমসি করছে সেটা আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, কারণ তারা আমাদের দাবি বা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। ওনারা ইচ্ছা করে বিলম্ব করছে, নাহলে এটা বিলম্ব হওয়ার কোনো কথা ছিল না। যে এখানে কোর্টের রায় দিছে, কোর্টের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বেই এই শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা তাদের। দুষ্কৃতিকারী এবং তাদের প্রেতাত্মা কিছু রয়ে গেছে প্রশাসনের মধ্যেও, বর্তমান সরকারের মধ্যেও কিছু রয়ে গেছে। তারাই বাধাগ্রস্ত করছে জনগণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে, তারাই বাধাগ্রস্ত করছে। কোন কারণে ইশরাক হোসেনের শপথে বাধা? নিঃসন্দেহে এটা উপদেষ্টা মণ্ডলীদের চক্রান্ত। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন, আজও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক পণ্য আমদানিতে দেশটির নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না উল্লেখ করে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো। বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি, এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব।
ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। সেখান থেকে নুসরাত ফারিয়াকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপি জানায় সোমবার নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে। পুলিশ জানায় নুসরাত ফারিয়া সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন এক ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 283 জনকে আসামি করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কার্যক্রম আগামীকাল দুপুরের মধ্যে শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত জানান শিক্ষকরা। এর আগে তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি অভিযোগ করে আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। এ কারণে কুয়েটে শিক্ষা কার্যক্রম সংকটের মুখে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে এখনও ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানায় শিক্ষক সমিতি। রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যার ঘটনায় করা 2 মামলায় ইসকনে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলার আসামি চিন্ময়কে 1 দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। চিন্ময় কৃষ্ণ দাস নগরী কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারভুক্ত আসামি। গত বছরে 25শে নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনে বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলা সহ পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ করেছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। বিনিয়োগকারীরা অভিযোগ করেন BSEC চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ। এই কমিশন বাজারে গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিও তিনি নষ্ট করেছেন বলে অভিযোগ করেন তারা। 48 ঘন্টার ভেতর পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না পাওয়ায় চলমান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন NBR সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান উপকর কমিশনার সঞ্জিদা খানম। বলেন, আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টা NBR কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আহ্বান করলেও তারা সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত কলমবিরতি কর্মসূচি চালিয়ে যাবেন। NBRকে বিলুপ্ত করে আলাদা 2টি বিভাগ চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা 4র্থ দিনের মতো এদিন কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি NBR বিলুপ্ত নয়, বরং সরকারি এই সংস্থাটিকে স্বতন্ত্র ও শক্তিশালী রেখে রাজস্ব খাতে সংস্কার করতে হবে। তারা বলছেন, সংস্কার হতে হবে বাস্তবমুখী ও অংশীজন সহ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়নের ভিত্তিতে। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অর্থ উপদেষ্টা মহোদয় NBR কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 মিনিটে আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল 9টা থেকে 3টা পর্যন্ত চলবে। সোশ্যাল মার্কেটিং কোম্পানির ওর স্যালাইন এন এখন নতুনভাবে SMC ওর স্যালাইন প্যাক নামে বাজারে এসেছে। রাজধানীতে SMCর প্রধান কার্যালয়ের নতুন প্যাকেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। SMC ব্যবস্থাপনা পরিচালক ও CEO, SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের প্রান্তিক নারী, শিশু এবং পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন প্যাকেজিং নিয়ে এসেছে SMC।
50 বছরে সফলতাকে সঙ্গী করে এগিয়ে যাবে তারা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।